সামান্য এক কাজের মেয়ের এত রূপ সহ্য করা যায় না। খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এসব আপনি কি বলছেন? আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও টাকা, প্রয়োজনে আরো দেবো। এই বিধাতা, আমি কি করতে যাচ্ছিলাম? এই পাপের টাকার আমার দরকার নেই। একটি সুন্দর গ্রামে রূপা নামের একটি মিষ্টি ও বুদ্ধিমতী মেয়ে বাস করত। রূপার মা বিমলা গ্রামের জমিদার বাড়িতে কাজ করতেন। রূপা বাড়িতে থেকে তাদের পোষা গরু পবনের দেখাশোনা করত। রূপা যখন খুব ছোট তখনই তার বাবা মারা যান। এরপর থেকে মা ও মেয়ে মিলে অনেক কষ্টে তাদের সংসার চালাতো। মা, আজকে তো তাড়াতাড়ি চলে এলে যে, কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীরটা খুব খারাপ লাগছিল রে মা, তাই জমিদার মশাইয়ের কাছ থেকে ছুটি নিয়ে এলাম। হঠাৎ করে কি যে হলো শরীরটার, কিছুই বুঝে উঠতে পারছি না রে মা। কি বলছো মা? শরীর খারাপ লাগছে? যাও গিয়ে একটু শুয়ে থাকো। তোমাকে কতবার বলেছি জমিদার বাড়ি কাজ করতে যেতে হবে না, আমি যাব। কাল থেকে তুমি আর কাজে যাবে না মা, এখন তোমার বিশ্রামের সময়, কাজ করার নয়। আরে মা, কি যে বলিস, জমিদার বাড়িতে অনেক কাজ। তোর বাবা আগে কাজ করতো, তাই এখন আমি সেই সূত্রে কাজ করি। আর জমিদারের মেয়েটার ব্যবহার একটুও ভালো নয়, সামান্য বলে খুব বকাঝকা করে। আমি তোকে কোনোদিন ওই বাড়িতে পাঠাবো না রে মা। নিজে ভালো তো জগৎ ভালো। আচ্ছা মা, তুমি এখন গিয়ে শুয়ে থাকো, আমার রান্নাও প্রায় শেষ, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পরের দিন সকালে রূপার মা আবার জমিদার বাড়িতে কাজ করতে যায়। কাজ করতে করতে সে হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তার অসুস্থতার খবরটি জমিদার বাড়ির লোক এসে রূপাকে জানায়। তোমার মা খুবই অসুস্থ, জমিদার বাড়িতে কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি যাও, তোমার মাকে নিয়ে এসো। এসব আপনি কি বলছেন? আমি এক্ষুনি যাচ্ছি আমার মায়ের কাছে। মা, কি হয়েছে তোমার? ও মা, ওঠো, কথা বলো। জমিদার মহাশয়, আমার মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? আমার ব্যক্তিগত ডাক্তার তোমার মাকে দেখে বলেছেন যে তার শরীর খুবই খারাপ এবং বিশ্রামের প্রয়োজন। তাই তোমার মাকে এখনই বাড়িতে নিয়ে যাও। ভালো চিকিৎসা করালে তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমি মাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর কাল থেকে মা আর কাজে আসবে না, মায়ের বদলে আমি আসবো কাজে। তুমি আসবে নাকি তোমার মা আসবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার কাজ করে দিলেই হবে। রূপার সৌন্দর্য দেখে জমিদারের মেয়ে মলি একদম হিংসায় চলে যাচ্ছিল। আমাদের বাড়ির কাজের মহিলার মেয়েটা আমার থেকেও সুন্দর, এটা আমি কিছুতেই মানতে পারছি না। একটুও ভালো লাগছে না আমার। এই মেয়েটাকে সরাতে না পারলে আমার মনে একটুও শান্তি নেই। সেদিন ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল কোনো রাজকুমারী। ওর সৌন্দর্য তো আমার হওয়ার কথা ছিল। সামান্য এক কাজের মেয়ের এত রূপ সহ্য করা যায় না। খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, না হলে আমি শেষ হয়ে যাব। মা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? ঘরে তো তেমন টাকাও নেই যে ভালো ডাক্তার দেখাবো। আপাতত বৈদ্য মশাইয়ের কাছ থেকে একটা ওষুধ এনে খাইয়ে দিয়েছি। না রে মা, শরীরটা আগের থেকে একটু ভালো, তবে শরীরটা অনেক দুর্বল। কাল থেকে আবার কাজে যাব, না গেলে সংসার চালাবো কি করে? তোর বাবা বেঁচে থাকলে এত কষ্ট করতে হতো না আমাদের। তার মৃত্যুর পর থেকেই সংসারে শুধু অভাব। মা, তুমি জমিদার বাড়িতে কাজের কথা মুখেও আনবে না। আমি জমিদার মশাইকে বলে এসেছি, কাল থেকে আমি তোমার বদলে কাজ করব। তোমার বয়স হয়েছে মা, এখন তুমি বাড়িতে বিশ্রাম করবে। এরপর রূপা তার মার চিকিৎসার জন্য তার প্রাণপ্রিয় গরুটিকে বিক্রি করে দেয়। রূপা গরুটির জন্য খুবই কান্না করতে থাকে, কারণ রূপা গরুটিকে অনেক ভালোবাসতো। তারপর থেকে রূপা পুরোদমে জমিদার বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। আরে, কাজের কি ছিরি? এভাবে কেউ ঘর ঝাড়ু দেয়? চারপাশে কত ময়লা পড়ে আছে দেখ। তোরা হচ্ছিস কাজের লোক, কোনো রাজকুমারী নোস। একটু ময়লা যেন না দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। কোথায় ময়লা আপা? আমি তো কোনো ময়লা দেখছি না, খুব ভালো মতোই তো কাজ করেছি। তবুও আপনি যখন বলছেন, আমি আবারও মুছে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না আপা। তোর এত বড় সাহস! তুই 2 টাকার এক কাজের মেয়ে আমাকে আপা বলছিস? তুই ভুলে গেছিস আমি জমিদারের মেয়ে, আমাকে মালকিন বলবি, মালকিন। আমাকে ক্ষমা করে দিন মালকিন, আমি বুঝতে পারিনি। আমি আবার কাজগুলো করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। এই ফন্ডামি আমার একদম সহ্য হয় না। জলদি ঘরের বাকি কাজগুলো শেষ কর, সারাদিন অলসতা করলে চলবে না। ঠিক আছে মালকিন। কিছুদিন পর জমিদারের মেয়েকে দেখতে অনেক বড়লোক বাড়ি থেকে একটি সম্বন্ধ আসে। দিদি, মেয়ে দেখে আপনাদের কেমন লাগলো বললেন না তো? এই গ্রাম কেন, আর 8-10টা গ্রামেও আমার মেয়ের মধ্যে এত সুন্দরী মেয়ে আপনি পাবেন না। আমার মেয়ে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী এবং গুণী। মেয়েকে দেখে তো আমার ভালোই লেগেছে,
কিন্তু আমার ছেলের পছন্দটাই সব। সংসার তো আর আমি করব না, আমার ছেলে করবে। আমার ছেলে চায় যে মেয়েটিকে আমার ছেলে বিয়ে করবে সে যেন খুব ভালো মনের একজন মানুষ হয়। আমাকে পছন্দ না করার তো কোনো কিছুই দেখছি না। আপনাদের মতোই আমাদের নাম যশ টাকা কোনো কিছুর অভাব নেই। আজকালকার দিনে টাকাই সব, টাকা থাকলে সব পাওয়া যায়। হে বিধাতা, তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই মেয়ের যেই ব্যবহার, একে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবন নরক বানিয়ে ছাড়বে। আমি এরকম মেয়েকে কখনোই বিয়ে করতে চাই না, কখনোই না। আসলে দিদি, আমার মেয়েটা খুবই সরল সোজা, তো তাই দেখা হওয়ার কিছুক্ষণ পরেই মানুষকে আপন করে নেয়। আপনাদেরকেও আপন ভেবে এসব কথা বলেছি, কিছু আবার মনে করবেন না দিদি। আরে না না, আমরা কিছু মনে করিনি। আচ্ছা, আমরা এখন তাহলে আসি কেমন? আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আমার ছেলেটা একটু লাজুক তো, তাই এখন পছন্দ হয়েছে কিনা বলবে না, বাড়িতে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এই বোকামি, এরকম কথা বলতে গেলি কেন? তোকে না কাল থেকে শেখাচ্ছি যে কোনো কিছু বলবি না তুই তাদের সামনে। তুই কি জানিস ওরা কত বড় লোক? আমাদের মতো জমিদার দু চারটে ওদের পকেটেই থাকে। আসলে মা ওরা তো আমতা আমতা করে কথা বলছিল যে আমার মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল, তাই যা মুখে এসেছে তাই বলেছি। তোমরা তো ভেবো না তো এসব নিয়ে মা, ওরা দেখবে আমাকেই পছন্দ করবে। তাই যেন হয়। তারা যখন জমিদার বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন তারা বাহিরে রূপাকে দেখতে পায়। হে বিধাতা, এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি, যেন বিধাতা নিজের হাতে বানিয়েছে। আমার ওকে খুব পছন্দ হয়েছে রে বাবা। এই শুনছো, একটু এদিকে আসো তো। হ্যাঁ বলুন, কি বলবেন? তা মা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আর তুমি এখানে কি করছো মা? আমার বাড়ি এই গ্রামেই, এখান থেকে আর 10 মিনিট হাঁটলেই আমার বাড়ি। আর আমার নাম হলো রূপা। কিন্তু কাকিমা, আপনি আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? আরে না না মা, তুমি ভুল করতে যাবে কেন? তা মা, তোমার সংসারে কে কে আছে? আমার এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই কাকিমা। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন, আর জমিদার মশাইয়ের বাড়িতেই আমার মা কাজ করত। এখন আমার মা অনেক অসুস্থ, তো তাই আমি কাজ করি। ঠিক আছে মা, তোমাদের বাড়ি আমরা কালকে যাব। তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, আমার ছেলের বউ করে নেব তোমাকে। কাকিমা, এই বিষয়ে আপনি আমার মায়ের সাথে কথা বলুন। পরের দিন রাজেশ এবং তার মা রূপাদের বাড়িতে যায়। আপনার শরীরটা এখন কেমন আছে দিদি? আর শরীর বোন, কোন রকম বেঁচে আছি, এইটাই অনেক। কিন্তু বোন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দিদি, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা চাই আপনার এই লক্ষ্মীমন্তর মেয়েকে আমাদের ঘরের বউ করে নিতে। দয়া করে আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। বড় লোকদের দেখলে আমার খুবই ভয় লাগে বোন। আমার মেয়ে অনেক গরিব ঘরের। আমার মেয়ে আপনাদের ঘরের বউ হয়ে গেলে কি মানাবে? একটুও তো মানাবে না বোন। শুধু সে না দিদি, আপনিও আমাদের সাথে থাকবেন। আমরা সবাই মিলে বাকিটা জীবন একসাথেই কাটাবো। আর রূপা আমার মেয়ের হয়ে থাকবে এখন থেকে। ছেলের মার এসব কথা শুনে রূপার মার মনে অনেক শান্তি লাগে। সে ভাবে বিধাতা এতদিন পর তাদের দিকে একটু মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা বোন, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন, আমি রাজি আছি। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। তাহলে আজ থেকে ঠিক 3 দিন পরে আমার ছেলে রাজেশের সাথে আপনার মেয়ের বিয়ে, কেমন? ছেলের বাড়ি থেকে তোকে বিয়ে করবে না সব জানিয়ে দিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস? আমাদের কাজের মেয়ে রূপাকে ওরা পছন্দ করেছে। আজ থেকে ঠিক 3 দিন পরে রূপার সাথে রাজেশের বিয়ে। একেই বলে ভাগ্য। কাজের মেয়ের এত বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে, আর তুই এখানে বসে বসে আঙ্গুল চুষছিস। ওদের দোষ দিয়ে কি লাভ? সব তো তোর নিজেরই দোষ। তোর ব্যবহারটা তো ঠিক রাখতে পারিসনি। কি বলছো মা এসব? ওই কাজের মেয়েকে ওরা পছন্দ করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রূপা আমার বিয়ে ভেঙে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমি হলাম জমিদারের মেয়ে, রাজেশের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। যতদিন না ওই রূপার উপর আমি প্রতিশোধ নিচ্ছি, আমার মনে শান্তি নেই। আর কিছু করতে যাস না, তারপর আবার উল্টোটাই হবে তোর সাথে। তুমি চুপ করো মা, তুমি এখন এখান থেকে যাও তো। আমি দেখে নিচ্ছি ও কিভাবে ওকে বিয়ে করে আর কিভাবে সংসার করে। তুই দেখতে থাক রূপা, তোর কি হাল করি আমি। এই নাও টাকা, প্রয়োজনে আরো দেব। আজ ওই রূপা আর তার মাকে একদম শেষ করে এসো। এটা অগ্রিম দিলাম, কাজ শেষ হলে বাকিটা পাবে। আরে ম্যাডাম, একদম চিন্তা করবেন না, ওর খেয়াল আমি খতম করে দিয়ে আসবো আজকে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা ম্যাডাম, আমাকে কিন্তু বকশিসটাও দিতে হবে।
তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি জমিদারের মেয়ে, আমার কাছে টাকার কোনো অভাব নেই। আগে তুমি তোমার কাজটা শেষ করে আসো, তারপর আমি তোমাকে আরো টাকা দেবো। লোকটি রাতে রূপাকে মারতে তাদের বাড়িতে যায়। ঘরের ভাঙা দরজা দিয়ে লোকটি ঢুকতে রূপাকে দেখে অবাক হয়ে যায়। তারপর রূপাকে না মেরে সেও সেখান থেকে বেরিয়ে আসে। এই বিধাতা, আমি কি করতে যাচ্ছিলাম? যে বোনটা একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, আজ তাকেই আমি মারতে চেয়েছিলাম। ছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পাপের টাকার আমার দরকার নেই। আজ থেকে সততার পথে চলবো। ভালো থেকো বোন, আমাকে ক্ষমা করে দিও। ভাবতেই কেন জানি এত শান্তি লাগছে। এতক্ষণে হয়তো রূপার খেলা শেষ, বোধহয় ওপরওয়ালার সাথে দেখা করতে গেছে। কাল থেকে আমার নতুন জীবন শুরু, শুধু আনন্দ আর আনন্দ। রাজেশ, এবার তুই আমাকে বাদ দিয়ে কিভাবে থাকিস দেখি। কাল খুব ভোরে উঠে নতুন করে সাজবো, কারণ ওই মেয়েটা যেদিন আমার জীবনটাকে নরক করে রেখেছিল। সকালে মলি নাচতে নাচতে চান করতে যায়, কিন্তু সে পিছিল খেয়ে পড়ে গিয়ে সেখানে তার পা ভেঙে যায়। সে তার পাপের শাস্তি পেয়েছিল। অপরদিকে রূপা এবং রাজেশের বিয়ে হয়ে যায়। এরপর রাজেশ এবং রাজেশের মা মিলে অনেক বড় একটা ডাক্তার এনে রূপার মার চিকিৎসা শুরু করে। এতে রূপার মা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। হ্যালো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কাউকে হিংসা করতে নেই। এই হিংসাই মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।